শুরু করছি ঈশ্বরের অশ্রু এর তৃতীয় পর্ব। ভোর হতে কতক্ষণ লাগবে জানা আছে, কিন্তু সেই সময়টা কাটবে কি করে বুঝতে পারছে না। মাথার উপরে কি যেন নড়ছে। ওপরের দিকে তাকালো, দম বন্ধ করে ফেলেছে, কান খাড়া। কিছুই না, একেবারে নীরব। পুরনো অদ্ভুত এই বাড়িটা স্নায়ুর ওপর চাপ ফেলতে আরম্ভ করেছে। অলীক কল্পনা শুরু হয়ে গেছে তার। কিন্তু না, কল্পনা নয়। আবার শোনা গেল খুব হালকা নড়াচড়া। খালি পায়ে চিলেকোঠার মেঝেতে হাঁটছে যেন ছোট্ট হালকা পাতলা শরীরের কোনো মানুষ। কিন্তু ওখানে তো কারো থাকার কথা নয়। উঠে দাঁড়ালো কিশোর। পা টিপে টিপে নিঃশব্দে উঠে এলো সিঁড়ি বেয়ে। চিলেকোঠার দরজার সামনে এসে থামল। হাত বাড়িয়ে নব চেপে ধরে মোচড় দিল। আস্তে ঠেলা দিয়ে ফাঁক করল পাল্লা। অন্ধকার ঘর, আলোর চিহ্ন মাত্র নেই। পরিত্যক্ত জায়গার এক ধরনের পুরনো ধুলোটে গন্ধ এসে নাকে লাগছে। কেউ আছে সিঁড়ির মাথায়, দেখতে পাচ্ছে না, তবে কাপড়ের মোলায়েম খসখস কানে আসছে। বুঝতে পারছে তাকে ঠিকই দেখতে পাচ্ছে মানুষটা, ওপর থেকে নিচের দিকে তাকিয়ে। তেতো হয়ে গেল কিশোরের মন। মস্ত ভুল করেছে আসার আগে সিঁড়ির আলোটা না জ্বেলে। লোকটার হাতে পিস্তল থাকলে চমৎকার একটা নিশানা হয়ে আছে এখন সে। যে লোকটা তখন আক্রমণ করেছিল, এ কি সেই লোক? যদি হয়, ফিরে এলো কেন? ভেতরেই বা ঢুকলো কিভাবে? চিলেকোঠায় কি করছে? পিছিয়ে এসে আবার দরজাটা লাগিয়ে দিল কিশোর। কি হয়েছে? কিশোরের পেছনে ফিস ফিস করে শোনা গেল কথা। এমন চমকে উঠল কিশোর যেন গুলি খেয়েছে। আরে আমি। এলোমেলো হয়ে আছে রবিনের পোশাক, পায়ে জুতো নেই। বিছানা থেকে সোজা উঠে চলে এসেছে। ছাদের দিকে দেখিয়ে বলল, উপরে কেউ হাঁটছিল, ফিসফিস করছে এখনো। তুমি শুনেছ? মচ করে উঠল একটা তক্তা। সিঁড়ি থেকে সরে গেছে লোকটা, বাড়ির সামনের দিকে চলেছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে, কিশোর বলল। ওই লোকটা তোমার সামনে দিয়ে গিয়েছিল, আর কোনো পথ ছিল না। ঘুমিয়েছিলে বলেই দেখতে পাওনি। একটুও না, জোর দিয়ে বলল রবিন। 1 সেকেন্ডের জন্যও না। ঘুম তাড়ানোর জন্য 2 বার উঠে পায়চারিও করেছি। ভ্রু কুঁচকে ছাদের দিকে তাকিয়ে রইল কিশোর। যাই হোক, সে ঢুকেছে, জানে সে একা নয়, আমরা রয়েছি, জানে ওখানে কি আছে, আর সেজন্যই এক টান দিয়ে চিলেকোঠার দরজা খুলে ফেলল সে। চেঁচিয়ে বলল, এই কে? কে ওখানে? জবাব নেই, তবে হাঁটা বন্ধ হয়ে গেল। আবার ডাকলো কিশোর, সাড়া নেই এবারও। চিলেকোঠার আলো জ্বালল কিশোর। না না, যেও না, বাধা দিল রবিন। লোকটার কাছে পিস্তল থাকতে পারে। গুলি করার ইচ্ছে থাকলে এতক্ষণে করে ফেলতো, তবে আত্মবিশ্বাসের জোর ততটা নেই। এক দৌড়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। কেউ নেই, শূন্য ঘর। বুককেস, ট্রাঙ্ক আর বক্সগুলো রয়েছে আগের মতোই, কিন্তু কোনো মানুষ নেই। চিলেকোঠা থেকে লোকটা সিঁড়ি ঘরে বেরোনোর আগেই সে উঠে যেতে চায়। নিরাপদেই পৌঁছল, কিন্তু মানুষ দেখতে পেল না। শূন্য চিলেকোঠা, বুককেস, ট্রাঙ্ক, বক্স সব আগের মতোই রয়েছে, মানুষ নেই। স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইল সে। কোনো শব্দ নেই। বেরিয়ে এলো আবার সিঁড়িতে, নিচে তাকালো। ওর দিকে তাকিয়ে রয়েছে রবিন। কিছুই নেই, কিশোর জানালো। আমরা নিশ্চয়ই কোনো ধরনের হ্যালুসিনেশনের মধ্যে ছিলাম। আমি বিশ্বাস করি না। কেউ নেই এখানে। চুপ করে এক মুহূর্ত ভাবল কিশোর। তবে এই সিঁড়ি বাদে আসা যাওয়ার আর কোনো পথ যদি থাকে আলাদা কথা। হ্যাঁ, তাই হয়েছে। পুরনো বাড়ি এটা, গোপন পথ থাকতেই পারে। আগের দিনে লোকে গুপ্ত পথ তৈরি করে রাখত। এই পথের খবর যে ওখানে উঠেছে সে ছাড়া আর কেউ জানেই না। রবিনের পেছনে হলঘরে এসে ঢুকলো এলেনা। পরনে শোবার পোশাকটা দুমড়ে কুঁচকে রয়েছে, ভারী হয়ে আছে চেহারা। কি ব্যাপার? কি হয়েছে? কিশোর, ওখানে কি করছো? এলেনা, মেয়েটার অনুরোধেই তাকে মিস লেস্টার বলা বাদ দিয়েছে কিশোর। এ বাড়িতে কি কোনো গোপন পথ আছে? চিলেকোঠায় ওঠা যায়? জানি না তো। কোনো গুজব শুনেছেন পথটা সম্পর্কে? মাথা নাড়ল এলেনা। না। খুঁজতে লাগলো কিশোর। বাক্স আর ট্রাঙ্কের পেছনে দেখল, চিমনির কাছের জিনিসপত্র সরালো। যদি কোনো গুপ্ত দরজা থেকে থাকে ওখানে, সে আশায়। রান্নাঘর থেকে একটা টর্চ নিয়ে এলো।
কাঠের মেঝের শেষ প্রান্ত যেখানে ঢালু হয়ে কড়িকাঠের ওপর নেমে এসেছে ছাদ, সেখানে খানিকটা খোলা জায়গা রয়েছে। হামাগুড়ি দিয়ে দেখতে দেখতে সেখানটায় চলে এলো। শোবার ঘরের ছাদের কিছুটা জায়গার প্লাস্টার চোখে পড়ে এখান থেকে, তবে বেরোনোর মতো কোনো পথ নেই। বহু বছরে অনেক ময়লা জমেছে ওখানে, আর এমন টুকিটাকি জিনিস যেসব ফেলে দিয়ে তা ভুলে যায় লোকে, যেমন একটা পুরনো গল্ফ বল, একটা কোকা কোলার বোতল, আর দলা পাকিয়ে ফেলে দেওয়া কিছু কাগজ, এসব রয়েছে। চিলেকোঠার প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখে তারপর বেরোলো কিশোর। নেমে এলো নিচের হল ঘরে। রবিন আর এলেনা বসে রয়েছে ওখানে। আশ্চর্য, পথ নেই শুনে বলল রবিন। সব তোমাদের কল্পনা, বলল এলেনা। নিজের ঘরে গিয়ে আবার দরজা দিল সে। শোবার ঘর থেকে গিয়ে কম্বলটা নিয়ে এলো রবিন। শরীর মুড়ে বসে পড়ল কিশোরের আর্ম চেয়ারের পাশে। শোবে না আর? কিশোর বলল, এখন আমার ডিউটি, চলে যাও। একা যেতে আর ভাল লাগছে না, এখানেই থাকি। বাকি রাতটা ওখানে বসেই কাটালো দুজনে। তাকিয়ে রইল সিঁড়ির যাওয়ার পথের দিকে। একটু পরপরই মুখ তোলে ছাদের দিকে, কান সজাগ। এমনি করেই ভোর হলো। আরেকবার পায়ের আওয়াজ শুনল বলে মনে হলো রবিনের, তবে এত হালকা নিশ্চিত হতে পারল না সত্যিই শুনেছে কিনা। অবশেষে পাতলা ধূসর আলো দেখা দিল জানালায়। সূর্য উঠতে দেরি নেই। শেষ হলো দীর্ঘ বিরক্তিকর পাহাড় আর পালা। হঠাৎ শক্ত হয়ে গেল কিশোর। তালায় চাবি ঢোকানোর আওয়াজ শুনেছে। নিচতলায় রান্নাঘরের দরজা খুলল। ওখানে কেউ রয়েছে, যার কাছে চাবি আছে। এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালো কিশোর। অস্ত্র, একটা অস্ত্র দরকার, খালি হাতে আর যাবে না। কম্বলটা ছুঁড়ে ফেলে দিল রবিন। ঠোঁটে আঙুল রেখে তাকে শব্দ করতে মানা করলো কিশোর। চুপ থাকতে ইশারা করলো। চিলেকোঠার সিঁড়ির দেয়ালে ঝোলানো একটা পিতলের বাসন দেখতে পেয়ে সেটাই খুলে নিল। ভালো কোনো অস্ত্র নয়, তবে হাতে একেবারে কিছু না থাকার চেয়ে ভালো। পেছনের সিঁড়ি ধরে ছুটে নামতে শুরু করলো। পেছনে রবিন সিঁড়ির গোড়ায় নেমে রান্নাঘরের ভেতরে তাকানোর চেষ্টা করলো। রান্নাঘরের দরজার ওপরের অর্ধেকটা কাচের, কিন্তু অন্য পাশে কাপড়ের পর্দা লাগানো থাকায় এপাশ থেকে ভেতরটা দেখা যায় না। দরজা না খুলে ভেতরে কে আছে দেখার উপায় নেই। সামনে এগোলো কিশোর। বাসনটা শক্ত করে ধরল। মৃদু একটা খটখট শব্দ হচ্ছিল। থেমে গেল সেটা। হাঁ হয়ে খুলে গেল দরজা। বাড়ি মারার জন্য বাসন তুলল কিশোর। ও বাবা গো! চিৎকার করে পিছিয়ে গেল ধূসর চুল এক মহিলা। বাসনের বাড়ি থেকে বাঁচার জন্য দুহাত তুলে নিয়ে এলো মাথার ওপর। পাথর হয়ে গেছে যেন কিশোর। একটা সেকেন্ড জমেই রইল সে। বাসনটা তোলা। মহিলার হাতে বাজারের থলের দিকে তাকিয়ে বুঝতে পারল এই মানুষের কাছ থেকে ক্ষতির আশঙ্কা নেই। সরি বলে বাসনটা নামিয়ে নিল সে। পুলিশ! আবার চিৎকার করে উঠল মহিলা। বাঁচাও! বলে ঘুরে দিল দৌড় গেটের দিকে। আরে শুনুন শুনুন, চেঁচিয়ে বলল কিশোর। প্লিজ, 1 মিনিট। শোবার পোশাক পরে খালি পায়ে ছুটতে ছুটতে নেমে এলো এলেনা। মহিলাকে দেখতে পেয়ে সেও চেঁচিয়ে ডাকলো, মিসেস বেকার, শুনুন শুনুন। কিশোরের পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে। মহিলা অর্ধেক পথ যাওয়ার আগেই তাকে ধরে ফেলল। শুনুন, ওরা ভালো ছেলে, কিচ্ছু করবে না। ধীরে ধীরে ফিরে এলো আবার মহিলা। রবিন, কিশোর, পরিচয় করিয়ে দিল এলেনা। ও মিসেস বেকার, আমাদের হাউসকিপার। মিসেস বেকার, ওরা আমার বডিগার্ড। কড়া চোখে গোয়েন্দাদের দিকে তাকাতে লাগলো মিসেস বেকার। বিশেষ করে কিশোরের দিকে। জোরে জোরে হাঁ পাচ্ছে। কিশোরের মনে হলো বহু বছর পর এত জোরে দৌড়েছেন মহিলা। বডিগার্ড? মহিলার চোখে সন্দেহ। গুপ্তধন পেয়েছো নাকি? বডিগার্ড লাগে কেন? তোমার আব্বাই বা কোথায়? তোমার জন্য তিনিই তো যথেষ্ট। যে কোনো মানুষের জন্যই। শয়তানও কাছে ঘেঁষবে না। আব্বা নেই, নিরুদ্দেশ। কাল থেকে কিডন্যাপ করা হয়েছে তাকে। কিডন্যাপ? বলো কি? ঠিকই বলছি, এলেনা বলল। বাবার রহস্যময় নিরুদ্দেশের কথা খুলে বলল। র্যানসামের নোটটাও দেখালো মিসেস বেকারকে। এরা আমাকে সাহায্য করছে, গোয়েন্দাদের দেখিয়ে বলল সে। বিশপের বই খুঁজছি আমরা। ঈশ্বরই জানেন ওটা কি। ওই নামটা আব্বার মুখে কখনো শুনেছেন? না, সোজা সাপটা জবাব দিল মিসেস বেকার।
পাদ্রি, বিশপের সঙ্গে তোমার আব্বার বনিবনা হবে না, কোনো দিনও হয়েছে বলেও মনে হয় না। তুমি বলতে চাইছো কেউ বাড়িতে ঢুকে তোমার আব্বাকে তুলে নিয়ে গিয়ে ওই নোট পাঠিয়েছে? ফ্যাকাশে ওই ছোকরাটাকে জামাই করার বিন্দু মাত্রই ইচ্ছে নেই তার। তুমি জানো আমারও পছন্দ নয় ছেলেটাকে। পছন্দ করার মতো কিছু থাকলে তো করব। তোমার কাছে হেরে গিয়ে ওই পার্টি দেয়াটা মস্ত ভুল হয়ে গেছে তোমার আব্বার। কিন্তু রাজি তুমি করিয়ে ছেড়েছ, আর দিয়েছ রোববারে, এমন একটা দিনে যেদিন আমার ডিউটি নেই। তোমার বাবা কিডন্যাপ হয়েছেন বলছো? আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই চলে গেছেন লুকিয়ে। নোট পাঠিয়েছেন তোমাকে ভয় দেখানোর জন্য। আসলে কায়দা করে তোমার বিয়েটা ঠেকাতে চাইছেন। না, জোর দিয়ে বললে এলেনা, আমার তো মনে হয় না। নিজে নিজে চলে গেছে এ কথা ভেবে চুপ করে বসে থাকতে পারবো না আমি। ঝুঁকিটা নেওয়া কি ঠিক হবে আপনি বলুন? কিডন্যাপাররা যদি কোনো ক্ষতি করে তার? মাথা নাড়তে লাগলো মিসেস বেকার। বিচ্ছিরি অবস্থা। বাজারের থলেতে হাত ঢুকিয়ে একটা অ্যাপ্রন বের করে আনলো। সেটা পরে নিয়ে নাস্তা বানাতে বসলো। কথা বলে চলেছে এক নাগাড়ে। বাড়ি হলো এটা একটা, অভিশাপ আছে এর ওপর। সব সময় খারাপ ঘটনা ঘটছে। বাড়িটা বানিয়েছিল ডিক ব্রাউন নামের এক লোক। আমার পড়শি শেলিটনারের কাছে শুনেছি এসব। ব্রাউন খুব ধনী লোক ছিল, কিন্তু যেদিন বাড়িটা তৈরি শেষ হলো সেই দিনই সব কিছু খোয়ালো। স্টক মার্কেটে ধস পড়লো। সেটা কবে যেন? হ্যাঁ, 1929 সালে। ব্রাউন এখানে থাকতে আসেননি। বহু বছর খালি পড়ে রইল বাড়িটা। তারপর আমি যে নিউ ইয়র্কে চলে গেলাম, কার্পলি নামের এক পরিবার বাড়িটা কিনলো। ওদের কথা মনে আছে আমার। ভদ্রলোক বেশ বড় সড়ো শরীরের মানুষ ছিলেন। একদিন পড়ে গেলেন সিঁড়ি থেকে, কোমর ভাঙলেন। জীবনে আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি, হাঁটা চলা বাদ। কার্পলিদের পরে এলো মিস হ্যামারসন, বৃদ্ধা, অনেক টাকার মালিক, একা মানুষ। সেজন্যই বোধ করি তার এক ভাস্তিকে নিয়ে এলো। মেয়েটাকে আমি দেখেছি, সুন্দর ছিল খুব, কিন্তু বিষণ্ণ, সারাক্ষণই মন খারাপ করে রাখত। এর জন্য অবশ্যই মিস হ্যামারসন দায়ী। বেশি কড়াকড়ি করতো মেয়েটার সঙ্গে। স্কুল থেকে এসেই রাতের খাবার বানাতে সাহায্য করতে হতো ফুপুকে। মিস হ্যামারসন বলতো, ভালো করে কাজ করো, তাতে আখেরে উন্নতি হয়, চরিত্র ঠিক হয়। আমার বিশ্বাস চাকরের পয়সা বাঁচাতেই মেয়েটাকে এনেছিল বুড়ি। সাংঘাতিক কিপটে ছিল তো। আহারে, বেচারি মেয়েটার জন্য খুব কষ্ট হতো আমার। ওর বয়সী ছেলে মেয়েরা যখন খেলতো কিংবা গল্প করত, সে তখন খেটে মরতো রান্নাঘরে। মেয়েটার 14 বছর বয়স তখন। একদিন একটা চুলের কাঁটা হারিয়ে গেল মিস হ্যামারসনের। দোষ দিয়ে বসলো মেয়েটাকে, বলল সেই চুরি করেছে। রাগ করে তখন মেয়েটাকে তার বাবা মার কাছে পাঠিয়ে দিল। শুনেছি কয়েক বছর পর একটা শয়তান ছেলের সঙ্গে পালিয়ে গেছে মেয়েটা। তারপর যা হয় তাই হলো। কিছুদিন পর মেয়েটাকে ফেলে রেখে পালালো ছোকরা। শেষ খবর যা জানি, স্যান ফ্রান্সিসকোয় আছে মেয়েটা, একটা মার্কেটে চাকরি করে। ডিম, টোস্ট আর ভাজা মাংস এনে টেবিলে সাজিয়ে দিল মিসেস বেকার। এক কাপ কফি খাবার জন্য নিজেও বসলো সবার সঙ্গে। এ বাড়িতে ভূতের উপদ্রব আছে শুনেছেন কখনো? কিশোর জিজ্ঞেস করলো। এখানে যেসব কাণ্ড হয়েছে তাতে নিশ্চয়ই অনেক কানাঘোষা করেছে লোকে, গুজব রটেছে। লোকে তো বলেই, মিসেস বেকার বলল। আর পুরনো বাড়ির ব্যাপারে খামোখাই অনেক কথা বলে, কিছু না থাকলেও।
তবে এ বাড়ি সম্পর্কে আমি তেমন কিছু শুনিনি, কিছু দেখিও নি। বাড়িটা আনলাকি এই কথাটাই শুধু বলতে পারি। আর মাঝে মাঝে মেঘলা দিনে এমন মনে হয় কি যেন তাকিয়ে রয়েছে আমার দিকে, লুকিয়ে আমাকে দেখছে। কেন যে এমন লাগে বলতে পারবো না। রাতের বেলা আর কিছুতেই থাকতে রাজি নই আমি এখানে। যত সব ছেঁদো কথা, বিড়বিড় করলো এলেনা। চিলেকোঠায় ঘুরে বেড়ানো কোনো কিছুর কথা আপনি শুনেছেন? জিজ্ঞেস করলো রবিন। চিলেকোঠা? মাথা নাড়ল মিসেস বেকার। না, ওরকম কিছুই শুনিনি আমি। চিলেকোঠায় কিংবা কোনোখানেই কিছু আছে বলে জানি না। শুধু শুধু আমার মনে হয় আছে কোনো একটা ব্যাপার রয়েছে, ঠিক বুঝতে পারি না। কফির কাপে ঘন ঘন কয়েকবার চুমুক দিল মিসেস বেকার। গম্ভীর হয়ে গেছে। প্রসঙ্গটা বদল করলো দুই গোয়েন্দা। মিসেস বেকার তেমন কোনো তথ্য দিতে পারল না ওদেরকে, তবে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেল ওরা, গত রাতের ঘটনা এ বাড়িতে নতুন। নাস্তা শেষ করে এলেনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ওরা। সার্ভিসিয়ার্ডে ঢুকতেই দেখা হয়ে গেল মেরি চাচির সঙ্গে। কিশোর ভেবেছিল তাকে দেখেই নানা কথা জিজ্ঞেস করতে শুরু করবেন তিনি, কিন্তু করলেন না। ফুরসত নেই, কাজে ব্যস্ত। প্যাসাডেনায় একটা পুরনো বাড়ি ভেঙে নতুন করে তোলা হবে। ওটার যত পুরনো জিনিসপত্র আছে সব কিনে নিয়ে এসেছেন রাশেদ পাশা। শুধু তাই নয়, পুরনো ইটও নিয়ে এসেছেন, সুরকি লেগে রয়েছে। কিশোর আর রবিনকে দেখেই কাজে লাগিয়ে দিলেন মেরি চাচি ইট পরিষ্কারের কাজ। মেজাজ খেঁচড়ে গেল কিশোরের, কিন্তু কিছু করার উপায় নেই। মেরি চাচির মুখের ওপর না বলার সাহস নেই তার। কাজ শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেল। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে এলো দুজনে। খেতে দিলেন চাচি স্যান্ডউইচ। ডাইনিং রুমে বসে না খেয়ে সেগুলো নিয়ে ওয়ার্কশপে চলে এলো ওরা। বেঞ্চে বসে খাবার চিবুচ্ছে। এই সময় মাথার ওপরের লাল আলোটা জ্বলে নিভে জানান দিল হেডকোয়ার্টারে টেলিফোন বাজছে। দুই সুড়ঙ্গ দিয়ে এসে ট্রেলারে ঢুকলো দুজনে। রিসিভার তুলে নিল কিশোর। ফোন করেছে ডেভিড লিস্টারের সেক্রেটারি কডি হোয়েটা। এলেনা বলল তোমাকে ফোন করতে। সারা সকাল ধরে সেই রহস্যময় বইটা খুঁজেছি, পাইনি। তখন এলেনা বলল তার আব্বার কম্পিউটারে খোঁজ নিতে, ফাইল দেখলে হয়তো কিছু জানা যাবে, কিন্তু ফাইল বের করার সংকেত জানি না। এলেনা তোমাকে আসতে বলেছে, তার ধারণা তুমি কিছু করতে পারবে। রবিনের দিকে ঘুরল কিশোর। রিসিভারে হাত চাপা দিয়ে হোয়েটটা কি বলেছে বলল। জিজ্ঞেস করলো, যাবে নাকি? যাব। হাত সরিয়ে নিয়ে হোয়েটটাকে বলল কিশোর, আমরা আসছি। বাইরে বেরিয়ে মুসাকে দেখতে পেল ওরা। সাইকেল স্ট্যান্ডে তুলছে সহকারী গোয়েন্দা। লিস্টারের বাড়িতে যাবে কিনা জিজ্ঞেস করলো তাকে কিশোর। বলল, এলেনা আমাদের সহ্য করে নিয়েছে, আমি তাকে পারবো কিনা জানি না। মুসা বলল, বাপের চেয়ে কোনো অংশ কম নয়। কিন্তু রবিন আর কিশোর যখন রওনা হলো ঠিকই ওদের সঙ্গে চলল সে। কয়েক মিনিট পরেই লিস্টারের বাড়ির দরজায় এসে দাঁড়ালো তিন গোয়েন্দা। বেল বাজালো। মিসেস বেকার খুলে দিল দরজা। এক হাতে একটা স্প্রে, উইন্ডো ক্লিনার, আর এক হাতে এক মুঠো পেপার টাওয়েল। জানালা পরিষ্কার করছিল বোধহয়। খুশি খুশি গলায় বলল, একদিন পর সুযোগ পেলাম, সব ময়লা এবার ঝেঁটিয়ে বিদেয় করব। বুড়োটার জ্বালায় পারতাম না, ছুঁতেই দিত না কোনো কিছু। তোমরা যাও, এলেনার কডি কম্পিউটার রুমে অপেক্ষা করছে। ঘুরে সিঁড়ির দিকে রওনা হলো মিসেস বেকার। তার পেছনে চলল তিন গোয়েন্দা। সিঁড়ির মাথায় উঠে ইশারায় কম্পিউটার রুমের দিকে যেতে বলে নিজে গিয়ে ঢুকলো একটা শোবার ঘরে। দুটো কম্পিউটারের মধ্যে যেটা ছোট সেটার সামনে বসে রয়েছে ওয়েটটা। চাবি টিপছে। প্রতিটি চাপের পরপরই টি টি শব্দ করছে কম্পিউটার। তার পেছনে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে রয়েছে এলেনা। এটা আব্বার ব্যক্তিগত কম্পিউটার, ছেলেদেরকে জানালো সে। আব্বার অফিসে যে কম্পিউটার সিস্টেম রয়েছে তারই একটা অংশ এই বড়টা, তবে ছোটটা একেবারে আলাদা। এটার সঙ্গে কোনোটার যোগাযোগ নেই, মডেম নেই, কাজেই বাইরের কেউ ঢুকতে পারবে না এটাতে। সংকেতটা বের করতে পারলেই তার ফাইলগুলো দেখতে পাবো। এমনও হতে পারে বিশপের বই আসলে বই নয়, অন্য কিছু সংকেত, কোড নেম। মাথা নাড়ল হোয়েটটা। বই না ছাই, আসলে মিস্টার লিস্টারের ওপর ভীষণ রাগ আছে কারো, শোধ তুলছে।
তিনি নিখোঁজ হলে অনেকেরই সুবিধে হয়, অনেকেই খুশি হবে। কি জানি কি করেছেন, মাথায় ছিট আছে তো, হয়তো নিজেই বেরিয়ে চলে গেছেন। উনি তোমার বস? কঠিন কণ্ঠে বলল এলেনা। ভদ্রভাবে কথা বলো। সরি। কিবোর্ডের দিকে ফিরল ওয়েটটা। কর্মচারীদের ব্যাপারে তথ্য জোগাড় করেন তিনি। 3 গোয়েন্দাকে বলল সে। তাদের অতীত জীবন, ব্যক্তিগত জীবন সব। যেহেতু আমি তার সেক্রেটারি তাই জানি। এসব জানতে হলে গোয়েন্দা লাগাতে হয়, প্রাইভেট ইনভেস্টিগেটর। তাদের বিলগুলো আমাকেই করতে হয়, তবে রিপোর্ট আমাকে দেখতে দেয়া হয় না, সেটা শুধু মিস্টার লিস্টারই দেখেন। আমার বিশ্বাস কিছু কিছু কর্মচারীর অতীত এত বেশি গোলমেলে অফিসের ফাইলে সেগুলো রাখা যায় না, তাই ব্যক্তিগত কম্পিউটারে ঢুকিয়ে রেখেছেন তিনি। কিন্তু বিশপের বই, কোনো বিশপের সঙ্গে তার আলাপ নেই। কোড নেম? আবার বলল এলেনা। কোড নেম হতে পারে? পাসওয়ার্ড নয়, এটা জেনে গেছি। ওয়েটটা বলল। দেখলামই তো টেস্ট করে। মিনিট খানেক চুপ করে থেকে ভাবল সে, তারপর টাইপ করে লিখল হাসলার। HUSTLER পড়ল মুসা। মানে কি? হাসলার কি জানো না? আবিধানিক অর্থ জানি, 3টে মানে হয়। কর্মতৎপর ব্যক্তি, যে লোক তাড়াহুড়ো করে কাজ করে, এবং প্রতারক। কোনটা বোঝাতে চাইছেন? ভেঙে বলি, ধরো ফুটবল খেলতে নামলো কোনো লোক, তাকে ভালো মতো চেনে না অন্য খেলোয়াড়রা, তার সম্পর্কে বিশেষ কিছু জানে না। শুরুতে ভালো খেলতে না পারার অভিনয় করে গেল সে, তারপর সুযোগ বুঝে কায়দা করে গোল দিয়ে দিল। এমন সময় গোল যখন প্রতিপক্ষের আর কিছুই করার থাকলো না। ওই চালাকি অবশ্য মিস্টার লিস্টারও পছন্দ করেন, তাই লিখলাম। চালাক লোক দরকার তার, আর এমন লোক যাদের অতীত রহস্যময়, কোনো গোলমাল আছে। ওই ধরনের লোককে খাটানোর সুবিধে, তার দুর্বলতা জানা থাকলে। আব্বা খুব চালাক, তাই না? এলেনার কথার জবাব দিল না ওয়েটটা। টিট টিট করছে কম্পিউটার। মনিটরে লেখা উঠল অশুদ্ধ সংকেত। আবার চেষ্টা করুন। এবার স্লাই ফক্স টাইপ করলো ওয়েটটা। আবার টিট টিট করলো যন্ত্র। আবার মেসেজ দিল অশুদ্ধ। আমার বাবা ধূর্ত শেয়াল, তুমি তুমি একটা শয়তান, চেঁচিয়ে উঠল আচমকা এলেনা। সেজন্য এসব লিখছো? তাহলে বন্ধ করে দেব? শীতল কণ্ঠে বলল ওয়েটটা। কম্পিউটারে খোঁজার আইডিয়াটা কিন্তু তোমারই ছিল। না, থামবো না, জানতেই হবে আমাদের। কিন্তু আব্বার অপমান হয় এমন কিচ্ছু করতে পারবে না তুমি। ভালো করেই জানো ব্যবসাটা তার কাছে একটা মজার খেলা। উঁচু মানের ফুটবল কোচ বলা হয় তাকে। ভীষণ চালাক। তাতে দোষটা কোথায়? চালাক না হলে কি ব্যবসা করা যায়? আমার আব্বা চায় সব সময় জিততে, জেতার জন্য যা যা করা দরকার সবই করে। নীরবে মনিটরের দিকে তাকিয়ে রয়েছে কিশোর। ঢুলু ঢুলু চোখ যেন তন্দ্রালু হয়ে উঠেছে। হঠাৎ সজাগ হয়ে উঠল। খেলা? আপনার আব্বা ব্যবসাটাকে খেলা হিসেবে দেখেন? পাসওয়ার্ডের সূত্র এর মধ্যে নেই তো? দ্রুত গেম শব্দটা টাইপ করে ফেলল ওয়েটটা। টিট টিট করে একঘেয়ে শব্দ করলো যন্ত্র। নানা রকম খেলা চালিয়ে যান, রবিন পরামর্শ দিল। ফুটবল দিয়ে শুরু করুন। ফুটবল দিয়ে লাভ হলো না। বেসবল, বাস্কেটবল, হকি কোনোটা দিয়ে কিছুই নয়। খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল না আব্বার, এলেনা বলল। অন্য কিছু দিয়ে চেষ্টা করা যাক। একচেটিয়া ব্যবসা করার খুব আগ্রহ, ওয়েটটা বলল। মনোপলি লিখে দেখা যাক। তাতেও সুবিধে হলো না। পোকার লিখে দেখুন তো, মোসা বলল। একে একে পোকার, জিন, রামি, পিনকল, ব্ল্যাক জ্যাক সব কিছু দিয়েই দেখা হলো। নিরাশ করলো কম্পিউটার। তাসের নাম দেয়া শুরু করি বলে এস লিখল ওয়েটটা। তারপর কিং। সেই একই অবস্থা। কোনো মেসেজ দিতে পারল না যন্ত্র। কিন্তু যে জোকার লেখা হলো, অন্য মেসেজ দিল স্ক্রিনে। আসুন আমরা খেলা করি, আমন্ত্রণ জানালো কম্পিউটার। খাইছে বলে উঠল মুসা। কম্পিউটারকে একটা নির্দেশ দিল ওয়েটটা। নামের একটা লম্বা তালিকা ফুটে উঠল মনিটরে। ডোপের ওপর একটা ফাইল খুলেছেন লিস্টার। অ্যান্থনির নামেও আছে একটা।
ভিজালিয়া ব্যাংকের ম্যানেজার আর বড় বড় অফিসারদের নাম চিনতে পারল হোয়েটটা। আরও অনেক নাম, এমনকি হাউসকিপার মিসেস বেকারের নামও রয়েছে ফাইলে। আরেকটা ফাইল দেখা গেল কোডি হোয়েটটার নামে। আপনাকেও বাদ দেননি, মুচকি হাসল রবিন। আর চোখে সেক্রেটারির দিকে তাকিয়ে কিশোর দেখতে পেল হোয়েটটার কপালে বিন্দু বিন্দু ঘাম। এলেনার নজরও এড়াল না সেটা। আপনার ফাইলে কি আছে? সাধারণত যা থাকে, কোনো মতে বলল হোয়েটটা। বয়স, শিক্ষা, এসব। দেখি তো, খসখসে হয়ে গেছে এলেনার কণ্ঠ। এলেনা, আমার ফাইল দেখে। আমি দেখব, শ্রাক করলো হোয়েটটা। একটা চাবি টিপল। লিস্টে তার নামের কাছে চলে এলো কার্সারটা। আরেকটা চাবি টিপল সে। মিলিয়ে গেল নামের তালিকা। পর্দায় ফুটল কোডি হোয়েটটা। তারপরে দেখা দিল তার আসল নাম আর্নি ভিনসেনজো, বাবার নাম কার্লো ভিনসেনজো। আমাকে কিছু করার তালে রয়েছে মনে হয়। আরও কিছুদিন কাছাকাছি রাখবো। কর্মঠ লোক। আমার ভয়ে যখন কাঁপে, দরদর করে ঘামে, দেখতে খুব ভালো লাগে আমার। লাফিয়ে উঠে দাঁড়ালো হোয়েটটা। কম্পিউটারের দিকে পেছন করে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি, আর কখনো ফিরবো না। সর্বনাশ! গলার কাছে হাত নিয়ে গেল এলেনা। কার্লো ভিনসেনজোর ছেলে কডি? সেই কিডন্যাপ সেই করেছে? একটা ভ্রুঞ্চু করল কিশোর। সহায়তা করে থাকতে পারে, তবে সে নিজে কিডন্যাপটা করেনি। সারাক্ষণ পার্টিতে ছিল, মনে আছে। আর সহায়তাই বা করবে কেন? কার্লো ভিনসেনজোই বা কে? একজন লোক, ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসের একজন টায়ার ব্যবসায়ী। যে জায়গাটা তার দোকান, সে জায়গাটা আব্বার খুব পছন্দ। অফিসের জন্য একটা বহুতল বাড়ি বানাতে চায় ওখানে। অনেক টাকার অফার দিয়েছে আব্বা। বিক্রি করতে রাজি হয়নি ভিনসেনজো। তখন তার দোকানের পাশে আরেকটা টায়ারের দোকান দিয়েছে আব্বা। সস্তায় ভালো জিনিস বিক্রি করছে, তাতে তার লস হলেও কেয়ার করছে না। আসলে ভিনসেনজোর ব্যবসা খারাপ করে দিয়ে তাকে তখন ওখান থেকে তোলার জন্যই এরকম করেছে আব্বা। টিকে থাকার চেষ্টা করেছে ভিনসেনজো, কম দামে টায়ার দেবার চেষ্টা করেছে, আব্বার সঙ্গে পারেনি। লস দেওয়ার মতো এত টাকা তার নেই। 6 মাসের মধ্যেই কাবু হয়ে গেছে বেচারা। কাজেই তার ছেলে ছদ্মনামে চাকরি নিয়েছে এখানে। এলেনার কথার খেই ধরল রবিন। আপনার আব্বার ক্ষতি করার জন্য? কিন্তু তার আগেই আপনার আব্বা জেনে গেছেন ওয়েটটার আসল পরিচয়। ওয়েটটা কি করে ভাবতে পারলো যে লোক অন্যের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দা লাগান, তার বিরুদ্ধে সে কিছু করতে পারবে? হয়তো ভেবেছে তার কভার স্টোরি এত ভালো যে গোয়েন্দাকে বোকা বানিয়ে দিতে পারবে, কিশোর বলল। কিবোর্ডের সামনে বসে পড়ল। কডি হোয়েটটার ফাইলের ফুল প্রিন্ট দেওয়ার জন্য নির্দেশ দিল কম্পিউটারকে। জীবন্ত হয়ে উঠল প্রিন্টার। কটকট কটকট করে আধ মিনিটের মধ্যেই বের করে দিল হোয়েটটার ফাইল। বের করে নিয়ে জোরে জোরে পড়ল কিশোর, সবাইকে শোনানোর জন্য। চাকরির দরখাস্তে যে ঠিকানা আর ফোন নাম্বার ব্যবহার করেছে হোয়েটটা, সেটা তার হাই স্কুলের এক বন্ধুর। রুটিন চেক করে কিছু পাওয়া যায়নি। তারপর গোয়েন্দা লাগিয়েছেন লিস্টার। জেনেছেন কাজের শেষে ওশান পার্কে ভিনসেনজোর বাড়িতে রোজ যায় হোয়েটটা। প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছে গোয়েন্দা, বিমার দালাল পরিচয় দিয়ে সত্যি কথাগুলো জেনে এসেছে। হ্যাঁ, মাথা দোলালো রবিন। কিডন্যাপের একটা মোটিভ দেখা যাচ্ছে। লোকটাকে দেখে কিন্তু মনে হয় না এত বড় একটা অপরাধ করতে পারে। তা অবশ্য হয় না, একমত হলো এলেনা। আর এই বিশপের বই, এটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কডি হোয়েটটা, না, আমার ভালো লাগছে না। বড় কম্পিউটারের সামনে বসে পড়ল সে। চোখ বন্ধ করে কপাল টিপে ধরল। কডি এ কাজ করেছে এ কথা বিশ্বাসই করতে পারছি না। করেও নি, তাহলে এই কম্পিউটারটা নষ্ট করে দিতই, যাতে তার নাম না জানতে পারি। না, সে করেনি, অন্য কারো কাজ। মাথা ঝাঁকালো কিশোর। ওকে, আরো কিছু ফাইল দেখা যাক। মিরহাম অ্যান্থনির ফাইলটার জন্য নির্দেশ দিল কম্পিউটারকে। শুরুতে অ্যান্থনির ওপরও রুটিন চেক করা হয়েছে। বিয়ে করেছিল, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে নেই, লার্চমন্ট এলাকার একটা বাড়িতে বাস করে। ডিএল ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজারের পদটা নেয়ার আগে অন্য মালিকের আরেকটা স্টোরের ডিরেক্টর অফ অপারেশনের দায়িত্ব নিয়ে কাজ করেছে। লিস্টারের স্টোরটা সান্তামনিকায়।
খানিক পরেই অ্যান্থনির ডোসিয়ার আর সাধারণ রুটিন চেকের আওতায় থাকলো না, আরও গভীরে ঢুকতে লাগলো। একবার গ্রেফতার হয়েছে একটা বীমা কোম্পানিতে জালিয়াতির অভিযোগে। একটা বাড়ির মালিক ছিল সে। আগুন লেগে পুড়ে যাওয়ার পর বীমা কোম্পানি সন্দেহ করে বসলো এতে অ্যান্থনির হাত রয়েছে। অ্যারেস্ট করা হলেও পরে তাকে সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ, কারণ কোম্পানি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারপর প্রথম স্টোরটায় চাকরি নিল অ্যান্থনি। সেখানেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সরাসরি কেউ কিছু বলেনি, তবে কানাঘুষা হয়েছে। কন্ট্রাক্টর আর সাপ্লায়ারদের কাছ থেকে ঘুষ নিত সে। ফাইলের শেষে দুটো শব্দে খুব বাজে একটা মন্তব্য পেশ করা হয়েছে, উইমেন চেজার, অর্থাৎ মহিলাদের পেছনে লাগার বদ স্বভাব আছে। লিস্টারের উকিল ডোপের ডোসিয়ারও কম মজার নয়। ডোপ ছিল একজন জুয়ারি, রেসের খেলা আর পোকারে আসক্ত। স্টক মার্কেটেও বেশ বড় বড় ঝুঁকি নিয়েছে। লিস্টারের সন্দেহ জরুরি কাজে খরচের জন্য যে ফান্ড রাখা আছে তার কাছে সেটা থেকে সে নিজের প্রয়োজনে খরচ করে। বার অ্যাসোসিয়েশনে যোগাযোগ করে তার অ্যাকাউন্ট চেক করানোরও হুমকি দিয়েছেন তিনি। এক হুমকিতেই কাজ হয়ে গেছে বলে লিস্টারের ধারণা। ভিজালিয়া ব্যাংকের ম্যানেজারের ফাইল বলছে ডোপ নেভিতে ছিল আগে, সেখান থেকে বের করে দেয়া হয়েছে তাকে, কি একটা অপরাধ করেছিল বলে। লিস্টার যে কথা জেনেছেন সেটা আবার জানিয়ে দিয়েছেন ম্যানেজারকে। ফাইলের পর ফাইল দেখে চলল কিশোর। একের পর এক মজার তথ্য উঠে আসছে কম্পিউটারের মনিটরের পর্দায়। মিসেস বেকারেরও একটা বড় রকমের দোষ রয়েছে। প্রতি সপ্তাহে একটা বিশেষ জায়গায় জুয়া খেলতে যায়, নেশা হয়ে গেছে সেটা। এসব দেখে কোনো লাভ হবে না আমাদের, এলেনা বলল অবশেষে। এখানে এমন একদল লোকের ডোসিয়ার যারা আব্বাকে দু চোখে দেখতে পারে না, ঘৃণা করে। তার কোনো বন্ধু নেই, ভাবতেই খারাপ লাগছে আমার। লোকের ব্যক্তিগত জীবন ঘাঁটাঘাঁটি করেছে, এটাও ভাল লাগছে না আমার। কেঁদে ফেলবে যেন সে। এই একটি বার বাবার পক্ষে সাফাই গাইছে না। কিশোরকেও স্বীকার করতে হলো এইসব গোপন ফাইল আসল কাজের কোনো সাহায্য করছে না। প্রত্যেকেরই মোটিভ রয়েছে লিস্টারের ক্ষতি করার, কিন্তু কোনো একজন বিশেষ মানুষ বেরিয়ে আসছে না যাকে সন্দেহ করা যায়। সবাইকেই করা যায়, আবার কাউকেই করা যায় না। আর একটা ফাইল আছে বলল সে, এটাও দেখা দরকার। এখানেই শেষ হচ্ছে ঈশ্বরের অশ্রু এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।